2023 সাল। হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছে রাজকীয় সকল মানুষ। উপলক্ষ ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের রাষ্ট্রীয় নৈশভোজ। সেখানেই অবস্থান করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকল অভ্যর্থনা নিয়েই তিনি হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন। মুখে উজ্জ্বল হাসি এবং হাততালির মাধ্যমে সাদর আমন্ত্রণ। এটি যেন কূটনীতির এক নিখুঁত মুহূর্ত, দুই বৃহৎ গণতন্ত্রের ঐতিহাসিক বন্ধুত্বের প্রতিচ্ছবি। কিন্তু সেই একই দিনে হাজার মাইল দূরে বসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার হঠাৎ এক সাক্ষাৎকার যেন ঘুরিয়ে দিল বিশ্ব রাজনীতি। এক মুহূর্তে যেন থমকে গেল সময়, থমকে গেল হোয়াইট হাউসের সকল উৎসব, চমকে গেল ভারতবাসী। কিন্তু কি এমন বলেছিলেন বারাক ওবামা? I think it is true that if the president meets with Prime Minister Modi, then the protection of the Muslim minority in a majority Hindu India, if you do not protect the rights of ethnic minorities in India, then there is a strong possibility India at some point starts pulling apart. And we've seen what happens when you start getting those kinds of large internal conflicts. হ্যাঁ, ঠিক এই কথাই তিনি বলেছিলেন। ভারতে যদি মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা না হয়, তাহলে একদিন ভারত টুকরো টুকরো হয়ে যাবে। ভারত কি আসলেই টুকরো টুকরো হয়ে যাবে? ভারতের জনগণ আসলে কি চায়? আজকের ভিডিওতে আমি এটাই বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমরা অনেক খুশি হই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1947 সালে ভারতের জন্ম, যেটি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত এই দেশ। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই শুরু হয় চ্যালেঞ্জ। ধর্ম, ভাষা এবং সংস্কৃতির ভিন্নতা এই দেশ গঠনে বাধা হয়ে দাঁড়ায়। তারপরেও সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশটির সরকার গঠন করা হয়। কিন্তু সমস্যা বাদে কাশ্মীর নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে, চাইলে দেখে আসতে পারেন। কাশ্মীর সেই সময় ভারতের সাথে যুক্ত হয় বিশেষ শর্তে, যার মাধ্যমে তৈরি হয় 370 ধারা। 1947 সালে ভারত পাকিস্তান ভাগের সময় কাশ্মীর একটি স্বাধীন রাজ্য ছিল। পাকিস্তান থেকে যখন কাশ্মীরে আক্রমণ করা হয়, তখন কাশ্মীর নিজেদের সার্বভৌম রক্ষা করার লক্ষ্যে কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সাথে যুক্ত হতে রাজি হন, তবে শর্ত সাপেক্ষে। সেই শর্ত অনুযায়ী কাশ্মীর ভারতীয় সংবিধানের পুরোটা মেনে নেবে না, শুধুমাত্র বহির্দেশ, প্রতিরক্ষা ও যোগাযোগ সংক্রান্ত বিষয়ে ভারত সিদ্ধান্ত নিতে পারবে। সেই সময় কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল। তাদের সংবিধান অনুযায়ী ভারতীয় সংসদের আইন কাশ্মীরে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হতো না। কাশ্মীরের নিজস্ব পতাকা ছিল। ভারতীয় নাগরিকরা কাশ্মীরের জমি কিনতে পারত না। কারা রাষ্ট্রের নাগরিক হবে তাও কাশ্মীর সরকার নিয়ন্ত্রণ করত। সুপ্রিম কোর্ট বা অন্যান্য কেন্দ্রীয় সংস্থা অনেক ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করতে পারত না ভারত। কিন্তু 2019 সালের 5ই আগস্ট রাষ্ট্রপতির আদেশে ও সংসদের সিদ্ধান্ত মেনে 370 ধারা বাতিল করে ভারত সরকার, যার ফলে জম্মু কাশ্মীর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। ভারত সরকার বলছে 370 ধারা ছিল সাময়িক, এটি দেশের ঐক্য ও উন্নয়নের পথে বাধা ছিল। আমরা সেটি সরিয়ে দেশকে ঐক্যবদ্ধ করেছি। তাই 370 ধারা বাতিল করার ফলে এখন জমি ক্রয় বিক্রয় উন্মুক্ত। সোজা কথায় জম্মু কাশ্মীর এখন ভারতের একটি প্রদেশে পরিণত হয়েছে, যেটা কাশ্মীরের জনগণ কোনোদিনও চায়নি। কাশ্মীরের জনগণ শুরু থেকেই স্বাধীন ছিল, তারা এখনও স্বাধীনতা চায়। 5ই আগস্ট 2019 370 ধারা বাতিল হওয়ার পর কাশ্মীর ভ্যালিতে কারফিউ, ইন্টারনেট বন্ধ ও হাজার হাজার সেনা মোতায়েন করা হয়। শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের গৃহবন্দী করা হয়। তাদের মধ্যে ছিলেন ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি, আরও অনেকে। কাশ্মীরে 68.3% মুসলিম, যাদের সংখ্যা প্রায় 85 লক্ষ, যাদের সবাই চায় স্বাধীনতা। অন্যদিকে সেখানে হিন্দুর সংখ্যা 28.4%, যাদের সংখ্যা প্রায় 35,55,000। তারা সবাই চায় ভারতের সাথে যুক্ত থাকতে। এখন প্রশ্ন হলো, যেখানে অধিকাংশ মানুষ চায় স্বাধীনতা, সেখানে 28% হিন্দু বা ভারত সরকার কি তাদের রুখতে পারবে? এখনও কাশ্মীরের প্রতিটা যুবকের পেছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়, যাতে তারা স্বাধীনতা আন্দোলন বা যুদ্ধের প্রস্তুতি নিতে না পারে। এতক্ষণ তো কাশ্মীরের কথা হলো, এখন চলুন পাঞ্জাবের দিকে লক্ষ্য করা যাক। পাঞ্জাবের অধিকাংশ মানুষ শিখ ধর্মের অনুসারী। তারা মনে করে তাদের আলাদা ধর্ম ও সংস্কৃতি আছে, যা হিন্দু বা মুসলিমদের থেকে ভিন্ন। তাদের নিজস্ব ধর্মগ্রন্থ, নিজস্ব ইতিহাস ও নিজস্ব নীতিমালা রয়েছে। অনেক শিখ মনে করে ভারতের মধ্যে তারা ধর্মীয়ভাবে ন্যায্য সম্মান পাচ্ছে না। 1984 সালে ভারত সরকার অপারেশন ব্লু স্টার চালায়। শিখদের পবিত্রতম স্থান স্বর্ণ মন্দিরে সেনা অভিযান চালায় ভারত সরকার। এতে শত শত শিখ নিহত হন এবং শিখদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত লাগে।
এর প্রতিশোধে শিখ দেহরক্ষী দ্বারা ইন্দিরা গান্ধী হত্যা করা হয়। এরপর সারা ভারতে শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়। বিশেষ করে দিল্লিতে হাজার হাজার শিখকে হত্যা করা হয়। এই ঘটনার পর অনেক শিখ মনে করেন তারা এই দেশে নিরাপদ না, আলাদা রাষ্ট্র দরকার। এরপর পাঞ্জাবে সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থান ঘটে। তাদের দাবি ছিল শিখদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র, যার নাম হবে খালিস্তান। যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু প্রবাসী এই শিখ আন্দোলনকে এখনও সমর্থন করে। তারা অর্থ সহায়তা, প্রচার ইত্যাদি করে আন্দোলনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। শিখ সম্প্রদায় মনে করে কেন্দ্র সরকার সবসময় হিন্দু সংখ্যাগোষ্ঠীর স্বার্থে কাজ করে। তাদের ভাষা, জল বন্টন, কৃষক ইস্যু এসব ক্ষেত্রেও কেন্দ্রের প্রতি অসন্তোষ তৈরি হয়েছে। বর্তমানে পাঞ্জাব খালিস্তান আন্দোলনের শক্তি অনেক দুর্বল। ভারতের সাধারণ শিখ জনগণ এখন শান্তিপূর্ণ জীবন চায়। অতএব এখান থেকে স্পষ্ট, পাঞ্জাব ভারত থেকে স্বাধীন হতে চায়। চলুন এখন তামিলনাড়ুর দিকে মনোযোগ দেওয়া যাক। তামিলরা নিজেদের দ্রাবিড় জাতি হিসাবে দেখে, যারা উত্তর ভারতের আর্য সংস্কৃতি থেকে ভিন্ন। তাদের ভাষা, সাহিত্য, ধর্মীয় রীতি ও ইতিহাস আলাদা। তামিল ভাষা ভারতের প্রাচীনতম ভাষাগুলোর একটি, যা সংস্কৃতের মতো নয়। 1960-এর দশকে কেন্দ্র সরকার হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে চাপিয়ে দিতে চায়। এই সিদ্ধান্ত তামিলনাড়ুতে তীব্র বিরোধিতার জন্ম দেয়। 1965 সালে তামিলনাড়ুতে ব্যাপক ছাত্র আন্দোলন ও বিক্ষোভ হয়। অনেক মানুষ প্রাণ হারায়। এর ফলে তামিলদের মধ্যে একটি ধারণার জন্ম হয়। তামিলরা মনে করে ভারত সরকার তাদের সংস্কৃতি ও ভাষা ধ্বংস করতে চায়। এরপর স্বাধীন তামিলনাড়ু গঠনের পক্ষে একটি আন্দোলন হয়। এর ফলে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক মিলে একটি আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে আওয়াজ তোলে সবাই। যদিও পরে এই ধারণাটি রাজনৈতিকভাবে ত্যাগ করা হয়, তবে এখনও সাংস্কৃতিকভাবে তাদের মনের মধ্যে এটা রয়ে গেছে। অনেক তামিল রাজনৈতিকভাবে মনে করেন উত্তর ভারতের হিন্দিভাষী রাজ্যগুলোই কেন্দ্রীয় সিদ্ধান্তের আধিপত্য বিস্তার করে। বাজেট, কেন্দ্রীয় প্রকল্প, উন্নয়ন বন্টনে তারা বৈষম্যের শিকার হয়। এই অভিযোগ ঘন ঘন ওঠে। শ্রীলঙ্কায় তামিলদের উপর নিপীড়নের সময় ভারতের তামিল জনগণের মধ্যে তীব্র আবেগ জন্মায়। তখন তামিলদের মধ্যে আন্তর্জাতিক তামিল একতা ও জাতিসত্তার চিন্তা আরও শক্তিশালী হয়। এখনও কেন্দ্রের হিন্দি চাপানোর যে কোনো উদ্যোগে তীব্র প্রতিবাদ করা হয়। অতএব এখান থেকে বোঝা যায় তামিলনাড়ু ভারত থেকে স্বাধীনতা চায়। চলুন এখন মণিপুরের দিকে মনোযোগ দেওয়া যাক। মণিপুর ছিল একটি স্বাধীন রাজতন্ত্র, যার নিজস্ব রাজা, সেনাবাহিনী ও শাসন ব্যবস্থা ছিল। 1991 সালে ব্রিটিশরা মণিপুর দখল করে এবং সেটিকে একটি প্রিন্সেলি স্টেট হিসাবে শাসন করে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময় মণিপুরও স্বাধীন হয় এবং 1947 সালের 11ই আগস্টে মণিপুর নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। কিন্তু 1949 সালে ভারত সরকার মণিপুরের রাজা বোধচন্দ্র সিংহকে চাপের মুখে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন সই করিয়ে ভারতের সাথে যুক্ত করে। এই বিষয়টিকে মণিপুরের অনেক মানুষ এখনও জোরপূর্বক সংযুক্তি বলে মনে করেন। 1964 সালে গঠিত হয় ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, সংক্ষেপে UNLF, যেটি মণিপুরের স্বাধীনতা চায়। 1978 সালে গঠিত হয় পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর, যার সংক্ষিপ্ত রূপ PLA। তারা চায় সশস্ত্র সংগ্রাম এবং মণিপুরের স্বাধীনতা। এছাড়া PPAC, KYKL, KCP অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা ভারতের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়েছে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে মণিপুরও ভারতের থেকে স্বাধীনতা চায়। চলুন এখন আসামের দিকে মনোযোগ দেওয়া যাক। আসাম এক সময় ছিল একটি আলাদা রাজ্য, 600 বছর ধরে স্বাধীনভাবে শাসিত। 1826 সালে ইয়ান্তাবু চুক্তির মাধ্যমে ব্রিটিশরা আসাম দখল করে। 1947 সালে ভারতের স্বাধীনতার পর আসাম ভারতীয় প্রজাতন্ত্রের অংশ হয়। কিন্তু অনেক আসামবাসীর ধারণা ছিল তারা কেন্দ্রীয় সরকার থেকে পর্যাপ্ত সম্মান বা সুবিধা পাচ্ছে না। এর ফলে 1979 সালে গঠিত হয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, সংক্ষেপে উলফা, যার মূল দাবি আসামকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা। আসামের জনগণ মনে করে আসামের সম্পদ, তেল, চা, কয়লা কেন্দ্রীয় সরকার লুট করছে। আসামিয়া জাতিসত্তা ধ্বংস হচ্ছে হিন্দি ভাষা ও উত্তর ভারতের আধিপত্যে। আসামিয়া ভাষাকে কেন্দ্রীয় নীতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বহিরাগত অনুপ্রবেশকারীদের আগমনে অনেক আসামবাসী মনে করে তাদের নিজস্ব জাতিসত্তা হারিয়ে যাচ্ছে। এই ভাবনায় তারা একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করতে চায়। অতএব এখান থেকে বোঝা যায় আসামও ভারত থেকে স্বাধীন হতে চায়। চলুন এখন মেঘালয়ের দিকে মনোযোগ দেওয়া যাক। মেঘালয়ের জনগণ বেশিরভাগ খাসি, গারো, জয়ন্তীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তারা মনে করে হিন্দি সংস্কৃত ভিত্তিক ভারতীয় রাষ্ট্রে তারা প্রান্তিক হয়ে পড়েছে। তারা খাসি, গারো ভাষায় কথা বলে, যেগুলো উন্নয়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় না।
ধর্মীয়ভাবে তারা প্রধানত খ্রিস্টান, কিন্তু তারা মনে করে কেন্দ্র হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপর। সোজা কথায় তারা ভারতীয় ধর্মের সাথে খাপ খাওয়াতে পারছে না, এজন্য তারাও স্বাধীন হতে চায়। চলুন এখন মিজোরামের দিকে মনোযোগ দেওয়া যাক। মিজোরামের জনগণ ছিল একটি স্বাধীন উপজাতি। তাদের নিজস্ব সমাজ ব্যবস্থা, ভাষা, উপজাতীয় আইন ছিল। ব্রিটিশরা 1990 সালে মিজোরামকে দখল করে নেয় এবং এটি লুইসাই হিলস ডিস্ট্রিক্ট হিসাবে শাসন করে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সাথে সাথে মিজোরামও স্বাধীন হয়। 1947 সালে ভারত স্বাধীন হলে মিজোরাম ভারতের একটি অংশ হয়ে যায়, কিন্তু মিজোরাম মনে করে তারা নিজেরা এই সিদ্ধান্ত নেয়নি, এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মিজোরামের সবাই মনে করে তারা ভারতের সাথে কেউ যুক্ত হতে চায়নি। 1966 সালে গঠিত হয় মিজো ন্যাশনাল ফ্রন্ট, যার দাবি ছিল স্বাধীন মিজো রাষ্ট্র গঠন। 1959 সালে ভয়াবহ দুর্ভিক্ষে পড়ে মিজোরাম, কিন্তু কেন্দ্রীয় সরকার এখানে কোনো সাহায্য করেনি। তারা ভারতের হিন্দু সংস্কৃতির সাথে একীভূত হতে পারছে না। এর ফলে মিজোরাম স্বাধীনতা চায়। চলুন এখন নাগাল্যান্ডের দিকে মনোযোগ দেওয়া যাক। নাগা জাতির উপজাতিগুলো হাজার বছর ধরে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে স্বতন্ত্র জীবনযাপন করছে। ব্রিটিশ আমলে নাগাল্যান্ডকে আলাদা করে নাগাল্যান্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং ব্রিটিশ শাসন আমল থেকে এটি একটি আলাদা অঞ্চল হিসাবে বিবেচিত হতো। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর নাগাল্যান্ডকে ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে নাগা গোষ্ঠীগুলোর স্বীকৃতি বা মতামত পুরোপুরি নেওয়া হয়নি। নাগা জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, সামাজিক প্রথা ও জীবনধারা ভারতের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা নিজেদেরকে আলাদা জাতি হিসাবে দেখে যারা স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রাখে। 1950-এর দশকে নাগাল্যান্ড জাতি স্বাধীন রাষ্ট্রের দাবি জানায়। বিভিন্ন সশস্ত্র সংগঠন যেমন NSCN দীর্ঘদিন ধরে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অস্ত্র সংগ্রাম চালিয়েছে। এই সংগঠনগুলো চায় একটি স্বাধীন নাগাল্যান্ড রাষ্ট্র যা ভারত থেকে হবে সম্পূর্ণ আলাদা। অতএব এখান থেকে সম্পূর্ণভাবে বোঝা যায় নাগাল্যান্ড ভারত থেকে স্বাধীনতা চায়। চলুন এখন ঝাড়খণ্ডের দিকে মনোযোগ দেওয়া যাক। ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায় মনে করে কেন্দ্র ও রাজ্য সরকার তাদের স্বাভাবিক অধিকার থেকে বঞ্চিত করেছে। বিশেষত ঝাড়খণ্ডের খনিজ সম্পদ থেকে আদিবাসীদের লাভ যথাযথভাবে হচ্ছে না। ঝাড়খণ্ডের কিছু আদিবাসী সশস্ত্র গোষ্ঠী যেমন JSS, NDFB স্বাধীন বা অধিক স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই চালায়। এছাড়া মাওবাদী আন্দোলনও ঝাড়খণ্ডে প্রবল, যারা মূলত সমাজতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে স্বপ্ন দেখে। অতএব এখান থেকে স্পষ্ট ঝাড়খণ্ডও স্বাধীনতা চায়। চলুন এখন ছত্তিশগড়ের দিকে মনোযোগ দেওয়া যাক। ছত্তিশগড় মূলত বিভিন্ন আদিবাসী জাতির বসবাসের এলাকা, যেমন গুন্ড, মুরিয়া, কোন্দা, বাসা ইত্যাদি। এই আদিবাসীরা নিজেদেরকে ভারতীয় প্রধান ধারা থেকে আলাদা জাতি হিসাবে দেখে। দীর্ঘদিন ধরে তারা নিজেরা তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারার অধিকার চায়। আদিবাসীরা মনে করে কেন্দ্রীয় সরকারের নীতিমালা তাদের সংস্কৃতি ও জমির অধিকার হ্রাস করেছে। আদিবাসী এলাকা উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। কিছু আদিবাসী গোষ্ঠী অস্ত্র হাতে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে লড়াই করে আসছে। অতএব এখান থেকে স্পষ্ট ছত্তিশগড় ভারত থেকে স্বাধীনতা চায়। চলুন এখন অন্ধ্রপ্রদেশের দিকে মনোযোগ দেওয়া যাক। অন্ধ্রপ্রদেশ মূলত 1956 সালে তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন অর্ডারের মাধ্যমে, কিন্তু রাজ্যের দক্ষিণ অংশে থাকা তেলুগু ভাষাভাষী এলাকাগুলোর সঙ্গে উত্তর অংশের তেলুগু কন্নড় ভাষাভাষী অঞ্চল এবং পরে 2014 সালে তেলেঙ্গানা আলাদা হওয়ায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে যায়। দীর্ঘদিন ধরে তেলেঙ্গানা অংশ আলাদা রাজ্যের দাবি জানায়। তেলেঙ্গানা বিচ্ছেদের ফলে বাকি অংশের মধ্যে নতুনভাবে স্বায়ত্তশাসন ও উন্নয়নের দাবি উঠেছে। অতএব এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে অন্ধ্রপ্রদেশের স্বাধীনতা দাবির মূল কারণ হলো তেলেঙ্গানা বিচ্ছেদ। অন্ধ্রপ্রদেশে বিভিন্ন উন্নয়নের বৈষম্য করা হয়, যার ফলে অন্ধ্রপ্রদেশ ভারত থেকে স্বাধীনতা চায়। এখন চলেন হায়দ্রাবাদের দিকে মনোযোগ দেই। ব্রিটিশ শাসনের সময় হায়দ্রাবাদ ছিল একটি বড় ও ধনী প্রিন্সলি স্টেট, যার শাসক ছিল নিকাজা। তারা ব্রিটিশ সরকারের অধীনে হলেও বেশ স্বায়ত্তশাসনের উপভোগ করত। একরকম তারা স্বাধীনভাবেই চলত। 1947 সালে ভারত স্বাধীন হলে ভারত সরকার সব রাজ্যকে ভারতীয় ইউনিয়নে একীভূত করার চেষ্টা করলো, কিন্তু হায়দ্রাবাদের নিকাজা ভারত থেকে আলাদা থাকার চেষ্টা করলো, কারণ তারা স্বাধীন প্রভু হিসাবে থাকতে চেয়েছিল। এর ফলে 1948 সালে ভারতীয় সেনা অপারেশন পোলো চালিয়ে হায়দ্রাবাদকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করে। হায়দ্রাবাদের রাজা নিকাজা হায়দ্রাবাদকে স্বাধীন রাষ্ট্র হিসাবে রাখতে চেয়েছিল, যাতে তাদের ক্ষমতা বজায় থাকে। কোনোদিন যদি হায়দ্রাবাদ সুযোগ পায় ভারত থেকে যে আলাদা হয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? আপনার কি মনে হয় প্রেসিডেন্ট বারাক ওবামার কোথায় কি সত্যি হবে?
কমেন্ট করে জানান।